হাইকোর্টের দেয়া রায়ের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার সরকার এবং আন্দোলনকারী দুই শিক্ষার্থীর আবেদনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা জারির এই আদেশ দেয়। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ ও ধানমন্ডিতে প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন আন্দোলনকারীরা। এরপর শাহবাগের পুলিশি ব্যারিকেড ভেঙে কারওয়ান বাজারের দিকে এগিয়ে যায় বিক্ষোভকারীরা। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে ঢাকার গুরুত্বপূর্ণ 20টি পয়েন্ট অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সকালে পথে নামেন তারা। বাংলা ব্লকেট কর্মসূচিতে অংশ নিয়ে রাজধানীর নানা জায়গায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দর্শক, এ নিয়ে আলোচনায় যাব। আমাদের সাথে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম. মাসুম বিল্লাহ এবং আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন, যিনি খোঁজ রাখছেন এই আন্দোলনের। ইমন, আপনার কাছ থেকে সবশেষ আপডেট জেনে নিতে চাই। শুরুতেই আন্দোলনরত শিক্ষার্থীদের নানা জায়গায় রাস্তা আটকে যে বিক্ষোভ করতে দেখা গেছে দিনভর, এখন কি অবস্থা? আর মানুষের দুর্ভোগের খবরও তো সারাদিন ধরেই আমরা পেয়েছি, কি বলছে মানুষ? আসলে এই আন্দোলন চলছে এবং টানা এই আন্দোলনে আজ সকালে যে কর্মসূচিগুলো ছিল, যে রাজধানীর গুরুত্বপূর্ণ 20টি পয়েন্ট তারা অবরোধ করে রেখেছিল, একই সাথে রেল লাইন তারা বন্ধ করে রেখেছিল। সেখানে নগরবাসী একটি বড় ধরনের ভোগান্তিতে পড়েছিল। এই খুব স্বাভাবিক বিষয় যে এতগুলো পয়েন্ট যখন বন্ধ থাকে তখন কার্যত রাজধানী অনেকটাই অচল হয়ে গেছে। সন্ধ্যা 6টা নাগাদ, অর্থাৎ 6টার বেশি বাজে বেশ কিছু পয়েন্টে এরই মধ্যে যে শিক্ষার্থীরা ব্লকেট করেছিলেন সেটি থেকে সরে এসে তারা শাহবাগে এখন জড়ো হচ্ছেন। এর মধ্যে কারওয়ান বাজারে যারা ছিলেন আমরা দেখেছি একটি বড় মিছিল নিয়ে পরিবার এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে যে মোড়টি রয়েছে বাংলা মোটর হয়ে, সেই শিক্ষার্থীরা বেশিরভাগই এখন শাহবাগে এসে জড়ো হচ্ছেন এবং শাহবাগে একটি বড় শোডাউন হচ্ছে। আপনি যদি একটু দেখেন, এখানে শিক্ষার্থীরা গান গাইছেন, কবিতা আবৃত্তি করছেন, নানান ধরনের স্লোগান দিচ্ছেন। এই জড়ো হওয়াটি আরও 1 ঘন্টা থাকবে এবং তাদের যে নির্ধারিত সূচি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সন্ধ্যা 7টা নাগাদ তারা চূড়ান্ত একটি কর্মসূচি দেবেন। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন, কিন্তু একেবারেই সড়ক ব্লকেট থাকবে কিনা, এরকম রাজপথ অবরুদ্ধ থাকবে কিনা, সেই বিষয়টি নিয়ে এখনও তারা অনেকটা সিদ্ধান্ত নিচ্ছেন এবং তারা এই আলোচনাগুলো চালাচ্ছেন। যে সমন্বয়কারী রয়েছেন 17 থেকে 20 জন, তারাই এই সমন্বয়টি করছেন এবং তাদের পর্যালোচনা চলছে। এবং একই সাথে ঢাকার বাইরে যে আন্দোলনগুলো চলছে সেখানকার যারা শিক্ষার্থী প্রতিনিধি রয়েছেন তাদের সাথেও কিন্তু যোগাযোগ চলছে। এই শিক্ষার্থীরা সব মিলিয়ে একটি সিদ্ধান্ত নিচ্ছেন সন্ধ্যা 7টায় তারা একটি পূর্ণাঙ্গ একটি কর্মসূচি তারা দিবেন, যে এই পরিস্থিতি থাকবে নাকি তারা এই পরিস্থিতি থেকে সরে এসে অনলাইন বা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক এই আন্দোলন বাঁচিয়ে রাখবেন। সেই বিষয়গুলো কিন্তু তারা সন্ধ্যায় জানাবেন। সমন্বয়কারীদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে চূড়ান্ত সিদ্ধান্তটার জন্য আর কিছুক্ষণ সময় তারা অপেক্ষা করতে বলছেন। একই সাথে যে সড়কগুলো এখন অবরুদ্ধ রয়েছে সেগুলো ক্রমান্বয়ে আস্তে আস্তে তারা তুলে নিচ্ছেন এবং শাহবাগে জড়ো হয়ে তারা এই সিদ্ধান্তটির জন্য অপেক্ষা করছেন। প্রচুর শিক্ষার্থী কিন্তু আজ আমরা শাহবাগে দেখছি, তারা যে বিচ্ছিন্নভাবে ছিলেন সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ান বাজার মোড়, বাংলা মোটর মোড়, মৎস্য ভবন মোড়, এই জায়গাগুলো থেকে শিক্ষার্থীরা মূলত মিছিল নিয়ে এখানে জড়ো হচ্ছেন এবং এই বড় শোডাউনটির মধ্যে থেকে তারা একটি সিদ্ধান্ত দিতে চান এবং সেই সিদ্ধান্তটি আসলে কী হবে সেটি জানার জন্য অপেক্ষা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন, কিন্তু বাংলা ব্লকেট থাকবে কিনা, সড়ক অবরোধ হবে কিনা, কি কর্মসূচিগুলো হবে সেটি নিয়েই তারা এখন পর্যন্ত মিটিংগুলো চালিয়ে যাচ্ছেন। তাদের ভেতরে কথা চলছে, সকল শিক্ষার্থীদের মতামত তারা নিচ্ছেন যে আন্দোলন তারা যেভাবে রূপরেখা দিতে যাচ্ছেন সেটিতে তার অন্য শিক্ষা। এবং আর কিছু সময়ের মধ্যেই আপনি যেমনটি জেনেছেন যে 7টার দিকে ঘোষণাটি আসতে পারে কিংবা তাদের পরবর্তী কর্মসূচির ব্যাপারে তারা জানাবেন। ইমন, আপনার কাছ থেকে সবশেষ খবর তো জানলাম। অধ্যাপক ডক্টর মাসুম বিল্লাহর কাছে এবারে চলে যেতে চাই। স্ট্যাটাসকো বা স্থিতাবস্থা আসলে কি, মানে এটির মানে এটা আপনার কাছ থেকে শুরুতে একটু বুঝবো। আপনাকে অনেক ধন্যবাদ। স্ট্যাটাসকো বা স্থিতাবস্থা আইনের একটা শব্দ। এটা যদি সাধারণ বাংলায় বলি, যে অবস্থানে আছে সেই অবস্থানে থাকবে। এর মানে হলো এই যে 2018 সালে যে কোটা বাতিল করে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছিলেন সেইটা কার্যকরী থাকবে। আবার সেটা চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তানেরা যে হাইকোর্টের রায় পেয়েছেন বা আদেশ পেয়েছেন সেই আদেশটি আপাতত আমল করা হবে না। তার মানে প্রত্যেকের জায়গায় থাকো।
আজকের এই আদেশের ফলে এই আন্দোলন বা একটা নতুন মাত্রা বা রূপ পেয়েছে, একটা ইন্টারেস্টিং মোড় নিয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে দেশের সর্বোচ্চ আদালত একটা অভিভাবক সুলভ অবস্থান গ্রহণ করেছেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই মুহূর্তে এর চেয়ে ভালো আদেশ আর হতে পারে না। তার মানে 2018 সালের পরিপত্র যেটা হাইকোর্ট বাতিল করেছিল সেটা ফিরে আসছে না, কোটা বাতিল থাকছে 1 মাসের জন্য। হ্যাঁ, তাই। আচ্ছা, প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ বলেছে চাইলে আন্দোলনকারীরা আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য বা মতামত আদালতে জানাতে পারে। আপনি কি মনে করেন এই প্রক্রিয়াটি তাদের জন্য সুবিধাজনক হবে কি? এটাই যুক্তির কথা, কেননা আমরা তো মেধার আন্দোলন করছি। এই আন্দোলনটি আপনি যদি অদিতি খেয়াল করেন তাহলে এখনো পর্যন্ত কিন্তু এখানে বল প্রয়োগের কোনো ঘটনা ঘটেনি। সুতরাং এখানে আমাদের সর্বোচ্চ যার যার অবস্থান থেকে যারা স্টেক হোল্ডার আছেন, ছাত্রছাত্রীরা আছে, শিক্ষার্থীরা আছে, সরকার মহলের লোকজন রয়েছেন, এবং দেখেন সবকিছু ছাপিয়ে বিচার বিভাগ একটা অভিভাবক সুলভ ভূমিকা নিয়েছেন। আমি মনে করি যে সবাইকে কোর্টের এই আদেশ এবং প্রত্যাশা এবং এই আদেশের যে মানে সেটার প্রতি সম্মান জানাতে হবে। এবং এই প্রক্রিয়াটি ইতিমধ্যেই শুরু হয়েছে। 2 জন শিক্ষার্থী দেখুন পক্ষভুক্ত হয়েছে। হাইকোর্টের আদেশে মুক্তিযোদ্ধার সন্তানেরা জয়লাভ করেছেন, সেইখানে সংক্ষুব্ধ হয়েছেন আবার চাকরি প্রত্যাশীরা। তো তাদের মধ্য থেকে প্রতিনিধি হয়ে যে কেউ কিন্তু এখনো যে কেউ সংক্ষুব্ধ হয়ে পক্ষভুক্ত হওয়ার আবেদন করতে পারেন। আপনি জানবেন যে হাইকোর্ট ডিভিশনের এই আদেশটাই হয়েছে, পূর্ণাঙ্গ রায় হয়নি। তবুও আশা করা যায় যে এই 1 মাসের মধ্যে হয়তো রায় হয়েও যেতে পারে, এবং পরে আপিল বিভাগে যখন নিয়মিত মেরিটে শুনানি হবে তখন কিন্তু আপিল বিভাগ নানান পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। আপিল বিভাগ হয়তো হাইকোর্টের রায়কে মডিফাই করতে পারবেন, পরিমার্জিত করতে পারবেন সকল পক্ষকে শুনে, এবং সরকারকে একটা আদেশ দিতে পারবেন, এবং সরকার সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে এই কোটা ব্যবস্থার যৌক্তিক একটা সমাধান বা যৌক্তিক একটা সংস্কার করতে পারবে। না, কিন্তু আন্দোলনকারীদের সাথে সবশেষ আমাদের সহকর্মীরা যখন কথা বলেছেন তখন তাদের বক্তব্যটা এরকম ছিল যে এই স্থিতাবস্থা বা আদালতের এই সিদ্ধান্তকে তারা প্রত্যাখ্যান করেছেন, আর তাদের চাওয়া আদালতের কাছে নয়, তাদের চাওয়া সরকারের কাছে। তো এই পরিস্থিতি নিয়ে কি মন্তব্য করবেন? আচ্ছা, বুঝতে পেরেছি। প্রত্যাখ্যান শব্দটি কিন্তু হতাশাজনক। দেশের সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে প্রত্যাখ্যান শব্দটি ব্যবহার করা কাম্য হবে না। এটা সবার জন্যই মঙ্গল যে আদালত যেভাবে কাজ করতে বলছেন সেভাবে মান্য করা। শিক্ষার্থীদের অনুভূতির প্রতি সম্মান জানিয়েই আমি বলছি সরকার এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। ধরুন, সরকার কিন্তু 2018 সালের প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা সিস্টেম বাতিল করেই দিয়েছে। সরকার তো আর সেটা রিভাইভ করে নাই। রিভাইভ করেছে রিভাইভ মানে আমি বলতে চাচ্ছি যে নতুন করে পুনর্বহাল করা। পুনর্বহাল মুক্তিযোদ্ধা কোটার অংশটি মুক্তিযোদ্ধার সন্তানেরা আদালতে মামলা করে পুনর্বহালের আদেশ পেয়েছেন। সরকার কিন্তু নিজের থেকে এইটা ওই বাতিলটা উইথড্র করে আবার পুনর্বহাল করে না। এখন সরকার যদি আবার পুনর্বহাল করে তাহলে তো আবারও আর একজন আদালতে যাবে, তাহলে এর কোনো সমাধান হবে না। সেই জন্য সমাধানটি এখন একমাত্র সরকারের হাতে নেই। আমার কাছে মনে হচ্ছে এখানে আদালত যে আগামী মাসে যখন পূর্ণাঙ্গ শুনানি হবে সেখানে বিভিন্ন পক্ষ এমনকি এক্সপার্ট ওপিনিয়নও চাইতে পারবেন আদালত। আমার কাছে মনে হয় এটা ওইভাবে সমাধান হলে সবচেয়ে ভালো হবে। কিন্তু আর একটা কথা আমি ফুটনোটে আপনাকে বলি, সেটা হলো সরকার কাজ করতে পারেন, কিন্তু সরকারকে একটা 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 কি বলবো বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দেখাতে হবে দে আর কনসার্নড অ্যাবাউট দি রাইটস অফ দ্য স্টুডেন্টস, এবং সেখানে সরকার কমিশন গঠন, পর্যালোচনা করা বা এই বিষয়টা কোটা সিস্টেমটা গত 5, 10, 20 বছরে কেমন করে সমাজে ইম্প্যাক্ট ফেলেছে সেটার উপরে কাজ করা, তথ্যগুলো সঠিকভাবে কিনা সেটা ভালোভাবে তাদেরকে জানানো। যেমন অদিতি আপনাকে একটা রেফারেন্স দেই, ছাত্ররা এবং জাতীয় পতাকা মাথায় নিয়ে এইটা ব্যাপারে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, এবং ছাত্রদের বুঝতে হবে যে তারা যে পতাকাকে নাড়িয়ে এই দাবিটা করছেন সেটা যেন
জেনারেলাইজ করা না হয় সেই বিষয়ে তাদের খেয়াল রাখতে হবে। এখন একটা পরিসংখ্যান আমার হাতে আছে, আমি আপনাকে দিচ্ছি। 2020 সালে যে পাবলিক সার্ভিস কমিশনের রিপোর্ট আছে, 5টি নিয়োগ হয়েছে, সেখানে মোট নিয়োগ হয়েছে 14,813 জন। মেধা তালিকা থেকে না হয়েছে 9,818 জন, মানে 66.2%। জেলা কোটা থেকে না হয়েছে 2,124, মহিলা কোটা থেকে 1,426, আর মুক্তিযোদ্ধা কোটা থেকে চান্স পেয়েছেন 1,298, যা নাকি মোট সংখ্যার 8.7%। সুতরাং যে বলা হচ্ছে যে 30% মুক্তিযোদ্ধা কোটা থেকে না হয়, এই কথাটি সত্য নয়। অনেকে আবার বলতে পারেন যে না, তাহলে 30% সংরক্ষিত না রাখলে তো আমরাও সুযোগ পেতাম। বক্তব্যটা হচ্ছে যে সরকার তো আর নিয়োগ দেননি, সুতরাং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যে কোটাটি বহাল থাকার যে সংগ্রামটা হচ্ছে সেইটা অত্যন্ত ডেলিকেট এবং সংবেদনশীল বিষয়। মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের সবাইকেই কিন্তু অত্যন্ত সর্বোচ্চের সমান দেখাতে হবে এবং সব পক্ষকে ধৈর্য অবলম্বন করতে হবে। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে, আর তাছাড়া যে এই যে প্রত্যাখ্যানের প্রসঙ্গটি যেটি আসলে আজকে বিকাল থেকে আমরা শুনছি, এটাকে রিভাইজ করে 7টার পর এই আন্দোলনরত শিক্ষার্থীরা কিছু একটা জানাবেন তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব যে মানুষের দুর্ভোগ থেকে শুরু করে আইনের প্রতি, আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। কয়েকটা সেকেন্ড, এই ধরনের আন্দোলনের একটা ভালো দিক তো আছে, যে একটা নন পলিটিক্যাল আন্দোলন, কিন্তু আর একটা অসুবিধার জায়গা হলো যে নেতৃত্বের সংকট তৈরি হয়। এখানে অচিরেই কিন্তু এই নেতৃত্ব ভুল পথে পরিচালিত হতে পারে। আজকে আদালতের পরে আমি মনে করি ছাত্ররা সর্বোচ্চ জ্ঞানের পরিচয় দেবে। আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করবার জন্য, আমাদেরকে সময় দেবার জন্য। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান এম মাসুম বিল্লাহর সাথে কথা হচ্ছিল এতক্ষণ, অধ্যাপক ডক্টর এস.এম. মাসুম বিল্লাহ। আর তার আগে সহকর্মী ইশতিয়াক ইমন আমাদের সাথে যুক্ত ছিলেন শাহবাগ থেকে। কোটা বিরোধী আন্দোলন, আদালতের সিদ্ধান্ত, সব মিলে আমরা একটা বিস্তারিত আলোচনা করছিলাম।